আমরা চুক্তি করার জন্য মোটেও উদ্বিগ্ন নই এবং তাড়াহুড়া করছি না। অনেকটা ওই যে ঠাকুর ঘরে কে কলা আমি কলা খাই না ওই টাইপের। আর রাশিয়াতেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কী বার্তা তিনি নিজে দেন, তার দাবি দেওয়ার ব্যাপারে কি বলেন এবং কি বার্তা সেখান থেকে আসে সেটিও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার দরজা যখন একেবারে বন্ধ মনে হচ্ছিল, ঠিক তখন হঠাৎ করেই আলোচনার একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই সম্ভাবনাটা আবারও তৈরি হচ্ছে। আলোচনা পাকিস্তানে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যখন আমি এই ভিডিওটি করছি সেদিন শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে আসবেন। এটি মোটামুটি নিশ্চিত এবং ইরান ও পাকিস্তান দুই পক্ষেরই বরাত দিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন করেছে এবং তারাই জানিয়েছে যে আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তানে যাচ্ছেন এবং তার সাথে একটি প্রতিনিধি দল যাচ্ছে। ইরানের যে আধা সরকারি নিউজ এজেন্সি তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, আর পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে কিন্তু এই রিপোর্টটি করা হয়েছে যে আব্বাস আরাকচি পাকিস্তানে আসছেন। এখন এই যে পাকিস্তানে আব্বাস আরাকচি আসছেন এর জন্য কিন্তু আগেই কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে শুক্রবার সকালেই কিন্তু আলোচনা হয়েছে। টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আসিম মুনির ফিল্ড মাস্টার আসিম মুনির, যিনি সেনাপ্রধান পাকিস্তানের, যিনি এই পুরো আলোচনায় মধ্যস্থতা করছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের মানুষ যিনি আসিম মুনির, সেই আসিম মুনির তার সাথেও কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। এটি হলো একটা দিক। আরেকটা হলো যে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এই আলোচনাটা আসলে দ্বিপাক্ষিক এবং এটি সফরের মানে রেগুলার যে কূটনৈতিক বৈঠক তারই অংশ হিসাবে এটিকে বলা হচ্ছে যে ইরানের তরফ থেকে কোনো সূত্র দাবি করছে যে যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তান সফর করবেন, এরপরে ওমান সফর করবেন, মাস্কাট যাবেন, তারপরে মস্কো যাবেন, রাশিয়াতে যাবেন, তার মানে হচ্ছে যে এটিকে যদিও দ্বিপাক্ষিক এবং রেগুলার ভিজিট হিসাবে দেখানো হচ্ছে, কিন্তু বিষয়টা এক ধরনের বার্তাটা কিন্তু খুব পরিষ্কার যে তিনি পাকিস্তান সফর করছেন, তারপরে ওমানে যাবেন, যে ওমানের সাথে আবার হরমুজ প্রণালীতে কিন্তু ইরান এবং ওমানের মধ্যেই কিন্তু হরমুজ প্রণালী এবং এই দুই দেশের সাথে কিন্তু হরমুজ প্রণালী নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। ফলে এখনও একটা আলোচনা হবে সেইখানে। পাশাপাশি এরপরে যখন রাশিয়াতে যাবেন সেটাও কিন্তু একটা বার্তা দেয় যে রাশিয়াতেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কী বার্তা তিনি নিজে দেন, তার দাবি দেওয়ার ব্যাপারে কি বলেন এবং কি বার্তা সেখান থেকে আসে সেটিও কিন্তু একটা বড় বিষয়। এবং এই বার্তাগুলো সব মিলিয়েই হয়তো শেষ পর্যন্ত পাকিস্তানে একটা বৈঠকে বসতে পারে, যদি দেখা যায় যে এই আলোচনা ফলপ্রসূ হয়। মানে এই যে সফরটা যদি বিভিন্ন দিক থেকে যদি মিলে, তাহলে হয়তো এরপরে পাকিস্তানের সাথে যে আলাপ আলোচনা ইরানের হবে, মানে এটি কিন্তু সরাসরি পাকিস্তানে গিয়ে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে না, এটি কিন্তু আগে পাকিস্তানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে তারপরে হয়তো যদি মিলে তাহলে যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চূড়ান্ত আলোচনা সেই আলোচনাটি হবে এবং এর জন্যই কিন্তু এই সফর। তো দুই দিক থেকে বিষয়টাকে গুরুত্বপূর্ণ ভাবা। একটা হচ্ছে যে যেহেতু তিনি এই পাকিস্তান সফরের পরে আরও কয়েকটা দেশ, যেই দেশগুলো সফর করতে যাচ্ছেন, বিশেষ করে রাশিয়া, সেইখানে কি আলোচনা হয় এবং রাশিয়ার তরফ থেকে ইরানের জন্য কি বার্তা আসে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার সাথে যেহেতু ইরানের সম্পর্ক সহযোগিতার এবং সামরিক অনেক বিষয়ে তাদের সাথে লেনদেন হয়, সুতরাং এইখানে রাশিয়ার একটা কনসার্ন কি হতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরান কিন্তু এই আলোচনাটাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যদিও ডোনাল্ড ট্রাম্প গত দুদিনে তেমন কোনো মানে এই যে দুদিন যুদ্ধবিরতি সময় যে পার হলো এবং এক্সটেন্ড করলেন, এরপরে কিছু কথাবার্তার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু কার্যত কথাবার্তা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে তার যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তিনি আজকে আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে একটা কি করতে হবে, তাদেরকে একটা ইরান চাইলে একটি ভালো এবং চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। এটি হচ্ছে হেগসেথের বক্তব্য। সেইখানে তিনি কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সামনে এখন একটা গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, তারা চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
হেক্সাস জানান, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্র নৌ অবরোধের কারণে এখন পর্যন্ত 34টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। তেহরানকে হুঁশিয়ার করে দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর করা হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এখনও কোনো কিছুই ইরানের ভেতরে ঢুকবে না এবং ইরান থেকে বাইরে আসবে না। তিনি আরও বলেন, আমাদের এই অবরোধ কেবল বিস্তৃত হচ্ছে না, বরং এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। হেক্সেত সাফ জানিয়ে দেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন অবরোধ বজায় থাকবে। তিনি বলেন, আমাদের হাতে অফুরন্ত সময় আছে এবং আমরা চুক্তি করার জন্য মোটেও উদ্বিগ্ন নই এবং তাড়াহুড়া করছি না। অনেকটা ওই যে ঠাকুর ঘরে কে কলা, আমি কলা খাই না, ওই টাইপের। ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণে অস্থির হয়ে গিয়েছিলেন এই চুক্তির জন্য এবং এখনও পাকিস্তানের মাধ্যমে আলোচনার জন্য যে ধরনের উৎকণ্ঠা অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেখা যাচ্ছে, সেটি কিন্তু ইরানের তরফ থেকে আমরা কিন্তু সেভাবে দেখছি না। ইরান কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় বিষয়টাকে হ্যান্ডেল করছে। যদিও এই যুদ্ধবিরতির পর যখন তাদের নৌকা আর তাদের জাহাজ যখন মার্কিন যুক্তরাষ্ট্র আটক করলো, তারপর থেকে কিন্তু তারাও কিছুটা মানে এখানে এগ্রেসিভ হয়ে উঠছে। তারাও তাদের যে জাহাজকে ছাড়িয়ে নিয়েছে, অন্তত 3টি জাহাজকে ছাড়িয়ে নিয়েছে, এটিও বলেছে এবং তারাও দাবি করেছে যে ইরানের বন্দরে এখন কিন্তু জাহাজ আসা যাওয়া করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে যে অন্তত 34টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে এবং তারা এখানে চাপ আরও বাড়াচ্ছেন। আমরা এর মধ্যে দেখেছি যে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে এসেছে জেরাল্ড আর ফোর্ড, তারপরে জর্জ ডব্লিউ বুশ এসেছে, ভারত মহাসাগরে একটা আছে এবং মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ রয়েছে। এই যে জাহাজগুলোর অবস্থান, যুদ্ধজাহাজগুলোর রণতরীগুলোর যে অবস্থান, সেই অবস্থান বলে দেয় যে আসলে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র কন্টিনিউ একটা চাপ প্রয়োগ করে রাখতে চাইছে এবং এই চাপের মাধ্যমেই তারা একটা কিছু চুক্তি আদায় করে নিতে চাইছে, যাতে এই চাপটা দেখে ইরান চুক্তি করতে বাধ্য হয়। এটি হচ্ছে তাদের মূল টার্গেট। এরই মধ্যে সেখানে সৈন্য সমাবেশ বাড়ানো হয়েছে, কখনো কখনো নতুন হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু হুমকি দিলেও হুমকির চেয়ে কিন্তু ট্রাম্পের মাথায় আলোচনার বিষয়টাই বেশি এবং সমস্ত গবেষণা বলেন, যা কিছুই বলেন, সব কিছুতেই কিন্তু এখন ইঙ্গিত যে ডোনাল্ড ট্রাম্পের জন্যই জরুরি এটি যে একটি চুক্তি কূটনৈতিকভাবেই যাতে তারা করতে পারে। নতুন করে যুদ্ধ করার মতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র নেই। আজকেও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিভিন্ন দেশে ইরানের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের মজুদ, সেই মজুদ প্রায় ফুরিয়ে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যদি নতুন করে যুদ্ধ করতে যায়, তাহলে নতুন করে তাদের প্রস্তুতি নিতে হবে, নতুন অস্ত্র উৎপাদন করতে হবে। এখন অস্ত্র খরচ করা যত সহজ, অস্ত্র উৎপাদন করা কিন্তু তত সহজ নয়। একটা মিসাইল মানে শেষ করে ফেলতে বা অ্যাটাক করতে যত কম সময় লাগে, একটা মিসাইল তৈরি করতে কিন্তু তার চেয়ে বহুগুণ সময় বেশি লাগে। ফলে যদি আগামী 4-5 বছর চেষ্টা করে আবার কিন্তু এই মজুদ তাদেরকে গড়ে তুলতে হবে, যেটি বিভিন্ন গবেষণা বলছে। তাই ইরান মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু নতুন করে আর আগের মতো একটা যুদ্ধ এখন করতে পারবে না। এদিক দিয়ে ইসরায়েলকেও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে কোণঠাসা না বলি, অন্তত তারা কিন্তু এখন কিছুটা নমনীয় অবস্থায় আছে। তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইলেই কিন্তু আর আগের মতো যুদ্ধের অবস্থায় যেতে পারবে না, সেটি এখন অনেকটাই পরিষ্কার। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।